নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন এমপি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেই লকডাউন না বিধিনিষেধটি আজকে ঘোষণা করা হলো ঢাকার বিভাগের চারিদিকের মোটামুটি 7টি জেলা, আগামীকাল 6টা থেকে কোনো কিছু চলবে না, সব কিছু বন্ধ। কিন্তু একটা সাধারণ মানুষের প্রশ্ন, এই জেলাগুলোর উপর দিয়ে যদি অন্য জেলায় যেতে চায়, যেই জেলাতে লকডাউন নেই বা বিধিনিষেধ নেই, তাহলে মানুষ যেতে পারবে কিনা? জি, এরকম আজকে যে প্রজ্ঞাপনে যে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সাহেব বেশ কিছুটা বিষয় আপনার স্পষ্ট করে দিয়েছে। আপনি জানেন যে যেহেতু আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চলে সংক্রমণ অনেক বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশের রাজবাড়ী, যশোর এবং আপনার টাঙ্গাইলেও এটি কিছু কিছু সংক্রমণ বেড়ে গেছে। সে কারণে কিন্তু আমরা যে এখন যে কৌশলটি নিয়েছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যেখানে আপনার এই সংক্রমণটা উচ্চশীল হবে সেই জায়গাটাই স্পেসিফিক্যালি সেই জায়গাটাতে আমরা এই কঠোর বিধিনিষেধ দিব। সেক্ষেত্রে টাঙ্গাইলেও কিন্তু আপনার ওই যে এলেঙ্গা, যেখানে কিন্তু আপনার দূরপাল্লার পরিবহনগুলো এসে থামে এবং বেশ কিছু রেস্টুরেন্ট আছে, ওখানে মানুষজন প্যাসেঞ্জার ওই গাড়িগুলো থেকে নেমে ওখানে খাবার খায়, সেখানে কিন্তু সংক্রমণ প্রায় 40% হয়েছে, বেড়ে গেছে। এবং মানে আপনার আক্রান্তের সংখ্যা আপনার টেস্টের তুলনায় 40% প্লাস। এবং টাঙ্গাইল পৌরসভাতেও সেটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আন্তজেলা যে জায়গা এগুলো আছে শহরের ভিতর দিয়ে, এই জায়গাগুলো যেখানে আমরা আপনার সেখান থেকে কিন্তু আপনার পরিবহনগুলো যাবে না। সেটি কিন্তু আপনার শহর পার করে আপনার উত্তরবঙ্গ থেকে পরিবহনগুলো যাবে, কিন্তু কেউ নামতে পারবে না, সেভাবে কিন্তু সেখানে সে বিষয়গুলো চালু করা হচ্ছে। ঠিক একইভাবে আমাদের এখন যে বিষয়টি হচ্ছে, ঢাকাকে কেন্দ্র করে যেহেতু সংক্রমণটা পশ্চিম থেকে আস্তে আস্তে মধ্য অঞ্চল পর্যন্ত যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি, সেই জন্য চলাফেরা তো বটেই, আমাদের কিন্তু যেরকম খুলনাতে আগামী কালকে থেকে যেটি শুরু হতে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো গাড়ি বা কোনো ট্রেন খুলনাতে ঢুকবে না এবং খুলনা থেকে যাবে না। আমরা কিন্তু কঠোর বিধিনিষেধগুলো আমরা দিচ্ছি, যাতে করে মুভমেন্টটাকে যতটা রেস্ট্রিক্টেড করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, ততটা সংক্রমণটা কমানো যাবে। সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন স্পষ্টভাবে, তা হচ্ছে এখানে ক্যাবিনেট সেক্রেটারি সাহেব সেটা আপনার স্পষ্ট যে সমস্ত গাড়ি বা অন্য গাড়িগুলো বন্ধ থাকবে, শুধুমাত্র পণ্যবাহী যে আপনার পরিবহনগুলো আছে, বিশেষ করে ট্রাক এবং অন্যান্য কাভার ভ্যান, যেগুলো জরুরি সেবার আওতায় যেগুলো আছে, সেগুলো চলাচল করবে, বাকিগুলো চলাচল করবে না। এবং যে শহরগুলো বা যে জায়গাগুলোকে আপনার বিধিনিষেধের মধ্যে দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা আছে যে সেখানে জরুরি সেবা ছাড়া অন্য কোনো পরিবহন বা অন্য কোনো কিছু এখানে চলবে না। তার মানে বাস এই জেলাগুলোর উপর দিয়ে কোনো রকম বাসও চলাচল করবে না, কিন্তু ট্রেন তো চলবে, কিন্তু ফ্লাইট তো চলবে। সেক্ষেত্রে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে না? ফ্লাইট তো যেটা আপনি জানেন যে ফ্লাইট সেটি চলে, এবং ফ্লাইটে যারা প্যাসেঞ্জার থাকে সীমিত সংখ্যক প্যাসেঞ্জার, এবং তারা অনেক স্বাস্থ্যবিধি মেনে সেটাকে চালু রাখা হয়। তো সেটি চলে, কারণ আপনি জানেন যে ফ্লাইট যেগুলো চলে সেগুলো খুবই এক্সপেন্সিভ, সেগুলো চালু রাখতে হয়, কারণ মেশিন গুলো ঠিক রাখার জন্যও কিন্তু অনেক সময় সেগুলো রাখতে হয়, কারণ অনেক দামি ক্রাফট, সেটারই একটা ব্যাপার আছে। তো সেটি তো সীমিত সংখ্যক মানুষজন চলাচল করে, কিন্তু আমাদের যেটি এখন দরকার, আমাদের কিন্তু চলাফেরার উপর রেস্ট্রিকশনটা আরো আরোপ করতে হবে, কারণ এখন প্রায় 16+ হচ্ছে আমাদের সংক্রমণের হার অ্যাভারেজে, এবং ঢাকা প্রায় 14+ এর দিকে যাচ্ছে। তো আমাদের এই মুহূর্তে এখন হাই টাইম, এখন কিন্তু আমরা আস্তে আস্তে, যেহেতু আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম যে এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমরা চারিপাশের পরিস্থিতিগুলো দেখছিলাম। হ্যাঁ, বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যে সেটি হয়তো 5%-এর নিচেও আছে, সেটি ভিন্ন কথা, কিন্তু আমরা দেখছি যেখানে আশঙ্কাজনক এবং যেখানে বেড়ে যাবার প্রবণতা, যাতে করে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই জন্য আগে ভাগে ঢাকাকে সেভ করার জন্য কিন্তু আমরা এই যে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, এগুলো এই 7টি জেলাকে কিন্তু
আমরা কঠোর বিধিনিষেধের ভিতরে আনছি। আস্তে আস্তে কিন্তু আমরা পর্যবেক্ষণে রাখছি। আমরা জানি যে আমাদের প্রমাণিত যে কৌশল, সত্য কৌশল যেটি প্রমাণিত হয়েছে সব জায়গায় সারা বিশ্বে, তা হচ্ছে চলাফেরার উপরে যতটা বেশি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, মানুষ যতই মানে আপনার স্বাস্থ্যবিধি মানবে, অপ্রয়োজনে বাইরে আসবে না, ততটাই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। কিছুদিন আগে দ্বিতীয় ঢেউটা কিন্তু আমরা মোকাবেলা করতে পেরেছিলাম সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু। তো আমরা সেটি ইনশাল্লাহ সকলেই সচেষ্ট হব, কারণ এটা বেড়ে যাচ্ছে, আমাদের নিজের চোখেই দেখছি। জি আমরা এর আগেও নিজেরা দেখেছি এবং নিজেরাই কিন্তু প্রচেষ্টা করে কমিয়েছি। আমরা আশা করবো সকলেই সম্মিলিতভাবে সহযোগিতা করলে আমরা এটা কমিয়ে আনতে পারবো। জি, মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা দুজন অতিথি আছে, তাদের সঙ্গে আলোচনা করি। আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শওকত মাহমুদ, আপনার কাছে আসি এবার মূল আলোচনায়, যেটি মাননীয় প্রতিমন্ত্রীও বললেন যে এই মুভমেন্টগুলো নিয়ন্ত্রণ করার জন্যেই এই বিধিনিষেধটা আরোপ করা হয়েছে। সেটির বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখুন, আমি ঠিক বুঝতে পারিনি যে এই ঢাকা থেকে যদি একটা গাড়ি গাজীপুর হয়ে নর্থ বেঙ্গল বা টাঙ্গাইলের দিকে রওনা করে, তাহলে এই ঢাকার গাড়িটা কি গাজীপুরের উপর দিয়ে যেতে পারবে না? না, পারবে না। এটা প্রতিমন্ত্রী পরিষ্কার করেছেন, পারবেন না। তাহলে ঢাকা থেকে ধরেন চট্টগ্রাম যেতে নারায়ণগঞ্জের উপর, আমার মনে হয় কাঁচপুর থেকে মেঘনাঘাট পর্যন্ত হচ্ছে নারায়ণগঞ্জ। তো এগুলোতে কোনো দূরপাল্লার যানবাহন বা কিছুই চলতে পারবে না। যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা একটা চরম ধরনের অচল অবস্থা সৃষ্টি হচ্ছে। এক হতে পারে যে নারায়ণগঞ্জ থেকে কোনো বাস আসবেও না, যাবেও না, কিন্তু দূরপাল্লার যারা চট্টগ্রাম যাবে বা নোয়াখালী, ফেনী, কুমিল্লা, তারা কি তাহলে এই নারায়ণগঞ্জের উপর ছাড়া তার রাস্তা নেই? তাহলে কোন দিক দিয়ে যাবে? একই সঙ্গে উত্তরবঙ্গের গাড়ির কথা বলছি, গাজীপুর দিক দিয়ে যায়, মানিকগঞ্জ দিক দিয়ে। তাহলে তো এটা ঢাকা আসলে শাটডাউনটা ঢাকা হয়ে যাচ্ছে, এটা তো আর বাইরের যে ডিস্ট্রিক্টের শাটডাউন। সেকেন্ডলি, অনেক গার্মেন্টস শ্রমিক আছে যেমন নারায়ণগঞ্জে, তারা হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এখন চলাচল বন্ধ। সাভারেও একই অবস্থা এবং গাজীপুরেও একই অবস্থা। তাহলে এই সব যারা কর্মী আছে, গার্মেন্টস কর্মী, প্রাইভেট অফিসের, তারা কি তাহলে কর্মস্থলে যেতে পারবে না? তাহলে সেই ক্ষেত্রে তাদের চাকরি বা বেতনের বা এটা কি অবস্থা হবে, সেই বিষয়গুলো কিন্তু খোলাসা করা প্রয়োজন। এর অর্থ হচ্ছে আপনার ঢাকা থেকে আপনি বের হতে পারবেন না, আপনি কেরানীগঞ্জ দিয়ে গেলেও আপনি মাওয়ার পরে আপনি ওই পারেও যেতে পারছেন। তো মূলত এখানে যদি এটাই মন্ত্রীর কথাই যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে এটা একটা শাটডাউনের মতো, ঢাকাই আসলে শাটডাউন। জি, এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের একটা বড় ব্যর্থতা হলো যে ইন্ডিয়ান ব্যারিয়ার, প্রথম থেকেই বলেছি সীমান্তগুলিতে কড়া নজরদারি এবং জনচলাচলের ক্ষেত্রে একটা ভালো একটা নজরদারি প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখলাম বলার পরেও প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানি না, চিকিৎসার হয়তো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই রোগটা ঢাকা পর্যন্ত চলে এসছে। ঢাকার আক্রান্তদের 68% হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট। তাহলে এটা কি সরকারের ব্যর্থতা নয়? এই যে লকডাউন, শাটডাউন, ডিস্ট্রিক্ট শাটডাউনের মধ্য দিয়েও কিন্তু অনেক রোগী এখন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের রোগীও কিন্তু এখন ঢাকার মধ্যে চলে এসছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা এত পরিষ্কার করে জানানোর পরেও এবং সরকারের জানার পরে, যেখানে আমরা ঈদে ফেরিঘাটে আমরা বিজেপি বসিয়ে মানুষ শেখানোর চেষ্টা করি, এখানে সীমান্তে এই নজরদারির ক্ষেত্রে বিজেপিকে কেন কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? এবং অনেক ছিটমহল আছে বা অনেকেই বাজার সদাই করতে ওপারের লোক এপারে আসে, এপারের লোক ওপারে যায়, সে তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা করি। অর্থাৎ সরকারের এখানে দায় আছে। এই যে সরকার সর্বশেষ আজকে যে লকডাউনটা কমপ্লিট করলো এবং ক্যাবিনেট সেক্রেটারি বললেন কেউ বেরোতে পারবে না, কেউ হাঁটতেও পারবে না, বাড়ির বাইরেও যেতে পারবে, তাহলে তো ঢাকার থেকে, ঢাকায় অনেক লোক এসব জেলা থেকে আসে, গাজীপুর থেকে আসে, মানিকগঞ্জ থেকে আসে, আপনার নারায়ণগঞ্জ থেকে আসে, এবং দূরবর্তী মনে করেন কুমিল্লা থেকে অনেক লোক ঢাকায় অফিস করে বা ব্যবসা করতে আসে, তাহলে সব কিছু তাহলে স্টাক আপ হয়ে যাবে। তো আমার মনে হয় যে একটা ভয়াবহ অবস্থা। অযোধ্যা দাশগুপ্ত, আপনার কাছে আসি যে একদম শওকত মাহমুদের কাছে আমিও সাথে যুক্ত করে আপনাকে জানতে চাই যে একদম মানে একটা অব্যবস্থাপনা বা মানে অবিবেচক সিদ্ধান্ত কিনা আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, যে একেবারে পরিষ্কার না আসলে সিদ্ধান্তটা নিয়ে, যেটি একদম পরিষ্কার করে শওকত মাহমুদ বললেন, আপনার বিশ্লেষণ জানতে চাই। ঢাকা তো 2 কোটি লোকের,
এখানে কমপ্লিট শাটডাউন যদি অন্তত ইন্টার ভেতরেরটা কি হবে? আজকে বিকেলে আমাকে সচিবালয়ের একজন কর্মকর্তা তার সচিবালয় থেকে গুলশানের দিকে আসার কথা ছিল। তিনি বললেন যে রাস্তার যা অবস্থা অফিস ছুটির পরে, আমি একটা চাকাও আমার মুভ করছে না গাড়ির, আমি অগ্রসর হতে পারছি না। এখন লকডাউন বলেন বা চলাচলে বিধিনিষেধ বলেন, এগুলো কিন্তু অনেক জায়গা আছে। এখন আমরা কি আগামীকাল থেকে এক সপ্তাহ যেটা হচ্ছে এটা কি এইরকমই নাকি ভিন্ন কিছু হবে? এই ধরনের যেটা বললেন যে গাজীপুর, নারায়ণগঞ্জ, শপথ ভাইও কিছু বাড়তি সমস্যার কথা বললেন, এইটা বাস্তবায়ন করতে হলে কিন্তু প্রথম দরকার হচ্ছে সরকারের সচিবালয় বা কোথাও একটা এমন কন্ট্রোল রুম যেখানে যে কোনো সমস্যা কোনো এলাকায় উদ্ভব হলে তাৎক্ষণিক সমাধান দিতে পারে, এবং সেটা হবে সুপ্রিম। বাস্তবে কি সেটা আছে? এখন পর্যন্ত কিন্তু এই লকডাউন বা আমরা কোনো কেন্দ্রীয় কন্ট্রোল রুম, নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে এরকম এ পর্যন্ত আমি দেখি নাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যে কথা বললেন, পরিবহন খাত কি ওবায়দুল কাদের বা কেউ কি সেটা এন্ডোর্স করছেন? শাহজাহান খান বা মশিউর রহমান রাঙা সাহেব কি এটা এন্ডোর্স করছেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ একটি সংস্থা যদি আমরা স্ট্যান্ডিং কমিটি ধরি, সেইখানে স্বাস্থ্য অধিদপ্তর ডিজিকে ডেকেছেন, তিনি বলেছেন যে আমি ছুটিতে আছি, আমি প্রতিনিধি পাঠিয়েছি। অথচ যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার কথা তাতে প্রতিনিধি দিয়ে হয় না। রাষ্ট্রীয় এখন তো এক ধরনের জরুরি অবস্থা, স্বাস্থ্য জরুরি অবস্থা, সেই সময় কিন্তু এই অধিদপ্তরের সচিবের ছুটিতে থাকার কথা না। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় থাকা দরকার। সরকার লকডাউন কঠোর বিধিনিষেধ মধ্যে স্বাস্থ্য বিধি মেনে পরিবহন চলাচলের কথা বলেছিলেন, কিন্তু সরকারের সঙ্গে ঘনিষ্ঠ পরিবহন মালিক শ্রমিকরাই কিন্তু কোন রকম অনুমোদনের কাগজটা বের করে তারপরে ফ্রিস্টে দোকানের মালিকরা, কর্মচারীরা তারাও কিন্তু শাসক দলের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু কোন রকম স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখা যাবে সেই অনুমতির কাগজটা বের করার মুহূর্ত থেকেই ফ্রিস্টে। এখন যদি 2 কোটি লোকের রাজধানীকে আপনি ধরে নিলাম যে ঢাকায় এখনো সংক্রমণ কম, কাজে ভেতরে আপনি এক ধরনের বিধিনিষেধ শিথিল রাখলেন, বাইরের থেকে বন্ধ করে দিলেন, কিন্তু রাজবাড়ী হচ্ছে কিন্তু একটা ছোট জেলা এবং সীমান্ত থেকে বহু দূরে, সেইখানে 63% সংক্রমণ, অর্থাৎ যত লোকের পরীক্ষা হচ্ছে তার 100 জনের 63 জন একদম তারাই পজিটিভ। এটা কিন্তু খুবই অ্যালার্মিং সাইন। আমরা কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে কঠোর হতে পারবেন কিনা। ঠিক আছে, আমরা 7 দিনই করব, 10 দিন পরে কিন্তু কোরবানির হাট শুরু হয়ে যাবে। কোরবানির হাট গুলো অলরেডি কিন্তু ইজারা হয়ে যাচ্ছে। কারা পেয়েছে ইজারা? বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির লোকে পেয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের লোকেরা পাচ্ছে। এই ইজারা দ্বারা দিবে, তারা স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, মেয়রদের সঙ্গে সম্পর্কিত আছে। ঢাকার থানাগুলোর আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওয়ার্ড কাউন্সিল তাদের সম্পৃক্ত আছে। তাদের কোরবানি হাটে লাখো মানুষের সমাবেশ কে ঠেকাবে? গত ঈদের সময় কিন্তু আমরা মাওয়া ঠেকাতে গেলাম, মাওয়া নিয়ে আলোচনায় পড়ে থাকলাম, কিন্তু একদিনে যমুনায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পার হয়েছে, এবং সেটা যাত্রীবাহী বাস না থাকার পরেও ব্যক্তিগত গাড়ি, ট্রাকে চেপে বিভিন্ন ভাবে গেছে। এই জায়গাটায় যদি সরকার শুধু না, এখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, অন্য রাজনৈতিক দল, এরকম একটা পরিস্থিতিতে যখন সংখ্যা যে ঢাকায়ও দ্বিতীয় বা তৃতীয় ঢেউ, সেই সময় কিন্তু 50-100 জন বা 20 জন নিয়ে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয় খুলে দাও। এবং আমরা গণমাধ্যম কিন্তু এগুলোর প্রচারও দিচ্ছি যে ছাত্র সমাজের দাবি, 20 জন ছাত্র গিয়ে মানববন্ধন। প্রেস ক্লাবের সামনে শওকত ভাই অনেকদিন নেতৃত্ব দিয়েছেন, 5 জন 10 জন নিয়েও মানববন্ধন, এবং স্বাস্থ্যবিধিটি দিয়ে ওই 5 জনেও তো স্বাস্থ্যবিধি, 2 জনেও কিন্তু স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয়।
2 লাখেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে। কাজে এই জায়গাগুলো কিন্তু যে ক্রাইসিসের কথা আমরা বলছি, সেই ক্রাইসিস উপলব্ধি এবং সরকারের যেমন সেটি- মনে হয় ঘাটতি আছে, জি, রাজনৈতিক দল সব দল, একটা কোনো সবারই দলের কথা নিয়ন্ত্রণ বলবো না, করার সবারই ঘাটতি নিয়ন্ত্রণ আছে। করতে গেলে গঠন না হলে আসলে সেভাবে এই শুধুমাত্র লকডাউন বা বিধিনিষেধ দিয়ে কোনো কাজ হবে না। দুজনেই থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। শওকত মাহমুদ, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি বিরতিতে যাবার আগে আমাদের অজয় দাশগুপ্ত বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী তারা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি করেছেন এবং টিকার অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মূলত এটা ছাত্রলীগের আয়োজনে এটি, এবং এই বন্ধের মধ্যে এরকম আয়োজন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা 19 তারিখ থেকে শুরু হওয়ার কথা, এখন পর্যন্ত এটি নিয়ে কোনো রকম নির্দেশনা পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে সংগঠনের ব্যানারেই তাদের মত প্রকাশ করুক না কেন এবং তাদের সংখ্যা যতই হোক না কেন, কিন্তু এই দাবিটি যথার্থ দাবি। বহুদিন ধরে অভিভাবক মহল থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া এবং এখানে শিক্ষাঙ্গনে আমাদের সবচেয়ে বড় বেশি ক্ষতি হয়ে গেছে। অন্তত কিছুটা হলেও যে উচ্চ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো খুলে দিলে একটা মানে স্বাভাবিক জীবনের দিকে ফেরার চেষ্টা করতে পারে। এবং টিকার কথাটা সরকারই বলছে যে সরকার সমস্ত শিক্ষার্থীদের টিকাদান দেওয়া সম্পন্ন করলেই এগুলো খোলা হবে, এবং কবে এই টিকাদানের পর্ব শুরু হবে বা শেষ হবে সে সম্পর্কে একটু বলা হয়। 20 তারিখের একটা তারিখ দেওয়া হয়েছে, কিন্তু টিকার প্রাপ্যতা কম বলে সরকার হয়তো পারছে না। কিন্তু আমার মনে হয় ছাত্রলীগ আজকে যে দাবিটি জানিয়েছে, এর আগে 2 দিন আগে প্রেস ক্লাবের সামনে অভিভাবক ফোরামের পক্ষ থেকেও দাবি উঠেছে যে শিক্ষাঙ্গনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি অনলাইনে পরীক্ষা নিতে চায়, উঠিয়ে নিতে চায়, আমার মনে হয় যে আবাসিক হলগুলো খুলে দেওয়াটা জরুরি। এই দাবিটি যথার্থ, এবং আবাসিক হল খুলে দিলেই যে করোনার সংক্রমণ সেখানে ঢুকবে আমি এটা মনে করি না। কারণ আমরা ঢাকা শহরে যেভাবে চলাচল করছি, লকডাউনকে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেন মানি বা না মানি যেভাবে চলাচল হচ্ছে, এতে করে করোনার ভয়ে আমরা সিটিয়ে আছি এরকম বলা যাবে না। তো পরিবেশটা একটু স্বাভাবিক করা প্রয়োজন হচ্ছে। আর যেসব লকডাউন দেওয়া হচ্ছে, আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, যেমন এর আগেও কিন্তু ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে একটা লকডাউন ছিল। তখন আমরা দেখেছি যে এই মাইক্রোবাসে করে লোকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, পুলিশকে পয়সা দিয়ে তারা চলাচলের অনুমতি দিয়ে নিচ্ছে। এইখানে যে আজকে যেটা ঘোষণা করা হলো, এটা বাস্তবায়ন করা মালিক শ্রমিকেরা এবং এখান থেকে দূরপাল্লার যানবাহন চলাচল এবং এটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমার মনে হয় অস্বাভাবিক। ঢাকাই লকডাউন। জি, সকল বুঝতে পেরেছি আমি। আপনি যদি এই ফাঁকে একটু আপনার শব্দটা, কোথাও শব্দ সমস্যা হচ্ছে, খুব শব্দ হচ্ছে, যদি শব্দটা ঠিক করা যায়। আমি অজয় দাশগুপ্ত আপনার কাছে আসি, যে এখন যে টিকাগুলো আসলো চীন থেকে, যে 11 লাখের মতো টিকা, পাশাপাশি ফাইজারের টিকা আসলো 1,06,000, সেই টিকাগুলো সমন্বয় করে স্টুডেন্টদের দেওয়া যেত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে, আপনি কি বলবেন? চীনের যেটা এসেছে 11 লাখ, তার মানে 5.5 লাখ। জি, তার মধ্যে যদি মানে এটা কিছু ধরে ফেলি যে এটা মানে কিছু নষ্ট হবে, মানে এটা বাস্তব কারণেই কিছু অপচয় হয়, তো 5 লাখ লোককে দেওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000-এর মতো ছাত্রছাত্রী, আপনি ছাত্রছাত্রীদের দেবেন, কর্মচারী শিক্ষকদের দেবেন না, তা তো হবে না। যদি আপনি সত্যি ওইটা একটা আইসোলেটেড জোনও করেন, তাহলে কিন্তু কর্মচারীদের দিলে হবে না, কর্মচারীদের পরিবারকেও দিতে হবে। শিক্ষককে দিলেই হবে না, তার পরিবারের সদস্যদেরও দিতে হবে। কাজেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, ভেতরেই বলা যায়। এখানে সাধারণ মানুষের চলাচল আছে। বুয়েট সেটা বন্ধ, কিন্তু শিক্ষক তার পরিবার সেখানেও সাধারণ মানুষের চলাচল আছে। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো বিচ্ছিন্ন এলাকা না। আমরা কতগুলো কথা জাস্ট বলার জন্য হয়তো বলছি।
বাস্তবতা হচ্ছে যে করোনার ভ্যাকসিন এখনো বাংলাদেশ মানে কোটি কোটি মানুষকে দেওয়ার ধারে কাছেও ওই পর্যায়টাই কিন্তু নাই। এটা সরকারের দোষ এইভাবে বলা যাবে না। ভারতের পরিস্থিতিটা জটিল না হলে হয়তো আমরা কিছুটা কভার করতে পারতাম, কিন্তু মানে চীনের এখনো কিন্তু দেখেন যে ভারতেরটা ভারত যেটা দান করেছে বা কিনেছি তারা পৌঁছে দিয়ে গেছে, আর চীনেরটা কিন্তু আমরা যেটুক দান করেছে আমাদের প্লেন গিয়ে চীন থেকে নিয়ে এসেছে, এবং ভারতের চেয়ে দ্বিগুণ দামে কেনার পরেও সেটা ডিসক্লোজ করায় চীনের আপত্তি। এবং এই বাহানা বলেন মদিহত বলেন, তারা কিন্তু এটা টিকা সরবরাহটা ভ্যাকসিনের সরবরাহটা এমনকি ভারতের চেয়ে দ্বিগুণ দামে কিনেও কিন্তু আমরা সেই সরবরাহের এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাচ্ছি না। এটাই হচ্ছে বাস্তবতা আর কি। রাশিয়ারটা কিনলে চীনের আপত্তি, চীনেরটা কিনলে আমেরিকার আপত্তি, আমেরিকারটা কিনলে রাশিয়া চীনের আপত্তি, ভারতের আপত্তি। এরকম একটা জটিল পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ আছে, এবং এই পরিস্থিতিটা উত্তরণের জন্য আমরা চাইলেই পাচ্ছি না, কিন্তু সিঙ্গেল ন্যাশনাল ভয়েস আমাদের চাই। সেটা সব রাজনৈতিক দল, যেটা আগের প্রসঙ্গেও বলেছি, সব সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, পেশাজীবী শক্তি, সবার একটা অভিন্ন মত টুয়ার্ডস দি ওয়ার্ল্ড যে আমরা এরকম একটা জনবহুল দেশে ভ্যাকসিন চাই। আমরা নিজেরা চাইলেই এখনো উৎপাদন করতে পারবো না, কিন্তু আমাদের ভ্যাকসিনটা দরকার, না হলে কিন্তু উন্নত দেশগুলোরও ক্ষতি হবে। বাংলাদেশের পোশাক শিল্প না চললে আমেরিকা রিকভার করেও লাভ নাই, তার নিজের বিপদ হবে। ইউরোপ নিজেরা রিকভার করলেও লাভ নাই, তাকে বাংলাদেশের পোশাক নিতে হবে। কাজে বাংলাদেশের পোশাক শিল্পের কিংবা প্রশাসন যন্ত্রের কিংবা ছাত্রছাত্রীদের টিকা দান, ভ্যাকসিন দান, সেইটা তাদের নিজেদের জন্য কিন্তু এটা অপরিহার্য। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবচেয়ে উচ্চ শিক্ষিত, শিক্ষা মন্ত্রণালয়, তাদের প্রতি অনুরোধ করব, এমন কোনো বার্তা দিবেন না। ছাত্রলীগ শাসক দলের সাথে তো সরকারের সঙ্গে সবকিছু সম্পর্কিত। যেই অন্য কয়েকটি ছাত্র সংগঠন 50-100 জন নিয়ে রাস্তায় নেমেছে, ছাত্রলীগ মনে করলো যে আমরা কেন পিছিয়ে থাকি, কিন্তু তারা যে যুক্তিটা সামনে আনলো বাস্তবে সেটা কার্যকর করা সম্ভব না। আগামী 1 মাস 2 মাসে ভ্যাকসিন দেওয়া এটা সম্ভব না। তাহলে ছাত্রদের পরীক্ষা নেওয়া, শিক্ষা কার্যক্রম শুধু অনলাইন আমরা ভাবি কেন? আরো 10টা উপায় আছে যেখানে ছাত্রদের কাছে শিক্ষকরা পৌঁছাতে পারেন। সেগুলো না করে অনলাইন, ইন্টারনেট, এটার মধ্যেই আমরা পড়ে আছি। সেটা সম্ভব না, কাজে শিক্ষা সম্ভব না। আমার পরীক্ষা যদি ফিজিক্যালি না হয়, আরো 5টা উপায় আমার আছে হাতে। সেইটা একটাও কেন, সর্বোচ্চ পাণ্ডিত্য যাদের আছে তারা একযোগে বসে এই পদ্ধতিটা বের করতে পারবেন। শুধুমাত্র একটা জনপ্রিয় কথা বললে বাজার গরম করলাম, এইটা বিশেষজ্ঞদের দায়িত্ব হতে পারে না। তারা সমাজকে, রাষ্ট্রকে পথ দেখাবেন যে বিকল্প হচ্ছে এইটা। শুধু সমালোচনা তারা দিতে পারেন এবং শুধু সমালোচনাই করবেন না, পথ দেখাবেন। অজয় দাশগুপ্ত এবং শওকত মাহমুদ দুজন থাকবেন। আরো একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। দর্শক, নিটোল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণের সাথে আছেন শওকত মাহমুদ এবং অজয় দাশগুপ্ত। শওকত মাহমুদ, আজকে মিছিল মিটিং হয়েছে জানেন, ঢাকা মেডিকেলের কাছে 40 কোটি টাকা বাকি। দীর্ঘদিন ধরে তারা, এই হোটেল মালিকরা টাকা পাচ্ছেন না। নার্স এবং চিকিৎসকদের থাকা খাওয়া বাবদ এই বিলটি বকেয়া রয়েছে। আপনার বিশ্লেষণ জানতে চাই, কেন এই এতদিন ধরে তাদের বিল বকেয়া থাকতে হবে? এটাও আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের, আমি বলবো যে এটাও একটা নানা অনিয়মের মধ্যে একটা অনিয়ম। কারণ এই দুঃসময়ে যারা তাদেরকে খাবার সরবরাহ করেছে এবং হোটেলে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, চুক্তি লঙ্ঘন করে তাদের টাকা দেওয়া হচ্ছে না, এটা খুবই সরকারও বাকিতে খাচ্ছে এবং যেখানে জনগণ নিপীড়িত সেখানে সরকার তাদের উপরে এই বাকি নির্যাতন চালাচ্ছে। এটা আমার মনে হয় খুব দ্রুত, কারণ কেন তারা এই মিছিল করতে বা মানববন্ধন করতে বাধ্য হলো, এটাই তো একটা বড় কারণ। তো মেডিকেল কলেজের পরিচালক বলেছেন, আপনার সব মেডিকেল কলেজে আমরা আর্মির ব্রিগেডিয়ারদের দিই, তো আমাদের একটা প্রত্যাশা থাকে যে আর্মির ব্রিগেডিয়ার যারা থাকবে তারা হাসপাতালগুলো খুব ভালোভাবে, সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। এটাই তো আমাদের সবাই প্রত্যাশা। এর মধ্যে যে নানা ধরনের ঘটনা, বিশেষ করে এই যে হোটেলে বাকি খাওয়া, এটা কিন্তু এটা আমার মনে হয় যে এটা সরকারের জন্য একটা দুর্নামের, তাড়াতাড়ি সুরাহা করা প্রয়োজন। আরেকটি বিষয় আমি বলছি যে অজয় দা বলেছেন যে এটা ওয়ান ভয়েস
হওয়া উচিত সকল পলিটিক্যাল পার্টি। অল পলিটিক্যাল পার্টি চেয়েছিল যে সরকার রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে এই করোনার কিন্তু সরকার ওই কথায় হাঁটে। সরকার তো নিজের দলের লোকদেরই বিশ্বাস করতে পারছে না, এই সচিবদেরকে দায়িত্ব দিয়ে বসে আছে দল। এইখানে যে ওয়ান ভয়েস আপনি এখন এসে বলছেন, এটা তো সরকারেরই করা উচিত ছিল যে ওয়ান ভয়েস সচেতন হয়। সরকার তো সেই পথে যায়নি। সেই জন্য তো আমি মনে করি যে আমরা এখনো একটা ঐক্যমত্যের মধ্য দিয়ে যে করোনা এটা করা উচিত ছিল, সরকার করেনি বলে আজকে দেশে এত ধরনের। অজয় দাশগুপ্ত, আপনার কাছে জানতে চাই যে এই হোটেল মোটেলের বিলগুলো কেন বাকি থাকবে এই করোনাকালীন সময়ে? করোনার সময়ে বাজেটের কি খুব সংকট? এখন মানে 1 বছর বা 1.5 বছর প্রায় পরে কিন্তু আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম যে কি দুঃসময় বা কঠিন সময় আমরা পড়েছিলাম, যে ডাক্তার যারা হাসপাতালে ডিউটিতে আসবে করোনায়, তাদেরকে এমনকি ডিউটি শেষে ঘরে ফিরে যেতেও দেওয়া হবে না, তাকে যেতে হবে আইসোলেশনে, কোনো হোটেলে খেতে হবে, ওখানে থাকতে হবে সেখানে। এইরকম একটা ব্যবস্থা কিন্তু শুরুতে হয়েছে। এখন আমরা আসলে ভুলেও গিয়েছি এই বিল আসার পরে আমাদের স্মরণে, এবং আমার যতটা ধারণা এই করোনার শুরুতে শাহেদ কাণ্ড বা সাবরিনা কাণ্ড এই ধরনের যেগুলো অনিয়ম হয়েছে, এই বিল তৈরি করার ক্ষেত্রেও হোটেলগুলো, যেটা বলছে কোনো কোনো কর্মকর্তা হাসপাতালের বা মন্ত্রণালয়ের, যে বিল তৈরি করার ক্ষেত্রে কিছুটা কারচুপি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের কারচুপি হয়েছে। ডাক্তাররা থাকেননি, নার্স থাকেননি, তাদেরকেও বাড়িতে থেকেছেন, তাদের এইগুলো নিয়ে কিছুটা সম্ভবত আছে। এটা হচ্ছে এই যে দুর্নীতি অনিয়মে কিছুটা নানা মহলে আমরা শুনেছি ওই সময়, সম্ভবত সেই জট এখানেও আছে। যারা এই জট নিরসন হতে পারে একমাত্র ওপেন ডিক্লারেশনে, যে যতটা চিকিৎসকরা ছিলেন মানে ততটাই বিল হবে এবং ভুয়া বিল হবে না। এইটার ভিত্তিতে এটা নিষ্পত্তি হওয়া ভালো। স্বাস্থ্য খাতে অনিয়ম বেশ কিছু হয়েছে, আর একটা অনিয়ম এই হোটেল বিল, চিকিৎসকদের থাকা জীবন বাঁচানোর জন্য। কিন্তু অজয় দাশগুপ্ত, ঢাকা মেডিকেলের পরিচালক আজকে বলেছেন যে এটির একটি অডিট আপত্তি ছিল। অডিট আপত্তি নিষ্পত্তি করতে এত সময় তো লাগার কথা না। অডিট আপত্তিতে এইটাই যে চিকিৎসক থাকেননি, বাসায় থেকেছেন, চিকিৎসকও বিল করে দিয়েছেন, হোটেল কর্তৃপক্ষ বিল করে দিয়েছেন, খাবার 50 টাকার খাবার দিয়ে 600 টাকার খাবারের বিল করে দিয়েছেন। সম্ভবত এরকম কিছু ঘটনাও ঘটেছে, যেটা আমাদের সমাজে নানান রকমের দোষ আছে, দূষণ আছে। এই যে অডিট আপত্তি এটা হয়েছে, সেটাও সম্ভবত এই দূষণেরই একটা নমুনা। এটা এই বিষয়ে আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে প্রথম ঢেউয়ের সময় কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এবং দেওয়া হয়েছিল অনেক জায়গায় যে করোনা রোগীদের ট্রিটমেন্টের মানে খরচ, চিকিৎসার খরচটা সরকার দেবে, এবং প্রাইভেট হসপিটাল গুলোও কিন্তু সরকারের কাছ থেকে টাকা নিয়েছে। এবার তো আমার কাছে মনে হয় না যে যারা ভর্তি হয়েছে তাদের চিকিৎসার খরচ সরকারের তো এখানে অনেক টাকা বেঁচে যাওয়ার কথা। তাহলে ডাক্তার নার্সদের খাবারের বিলটা অডিট আপত্তি বা যাই হোক না কেন, বাড়তি দেখানো হয়েছে, কিন্তু রোগীদের জন্য এবার খরচের বিষয়টা কি? যারা প্রাইভেট হসপিটালে গেছেন সিট না পেয়ে, তাদের চিকিৎসা খরচ আমরা চাই মানে বিষয়গুলো নিয়ে যতই বিতর্ক হোক ততই বিতর্ক বাড়বে, সমাধান হয়ে তারা যেহেতু সার্ভিস দিয়েছে তাদের বিলটা অন্তত পরিশোধ করা হোক। শওকত মাহমুদ এবং অজয় দাশগুপ্ত, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।